ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। দেখো ইতিহাস তোমাদের পরীক্ষা দুদিন পরে, ইতিমধ্যে বাংলা এবং ইংলিশ কমপ্লিট করেছো, আশা করি এই পরীক্ষা দুটো তোমার ভালো হয়েছে। দেখো ইতিহাসে কত অল্প সময় কত ট্রিক্সে তুমি পড়লে একটা 60+ মার্ক পেতে পারো। চলো তাড়াতাড়ি করে দেখে নাও ভিডিওটা। দেখো আমরা যদি দেখো এমসিকিউ ভালো করে পড়ি, এই যে 2 দিন সময় আছে, এমসিকিউ যদি আমরা ভালো করে পড়ি, এমসিকিউ তো কত মার্ক? 20 মার্ক। এবং আমাদের যে সত্য মিথ্যা থাকবে, তারপরে ডান বাম থাকবে, এসএ কিউ থাকবে, এবং মানচিত্র থাকবে, এবং বিবৃতি, এই টোটাল মিলে এখানে কত মার্ক অ্যান্সার করতে হবে? 16 মার্ক। দেখো এখানে কত হলো তোমার? 36 মার্ক। আর 2 মার্ক কয়টা করতে হবে তোমার? 11টা। আসবে কয়টা? 16টা থেকে 11টা করতে হবে। এখানে কত? 22। দেখো এইখানে তোমার কত হচ্ছে? টোটাল 58। স্কুল থেকে কত? 10 68। তুমি মাত্র অর্থাৎ 4 নাম্বার এবং 8 নাম্বার প্রশ্ন না করে অ্যান্সার করতে পারো। এবং তুমি যদি দেখো 4 নাম্বারের প্রশ্নে অ্যান্সার করো, তাহলে এখানে কত আসবে? 24। এবং 8 নাম্বারে কত? 8। তাহলে দেখো তোমার এখানে কত আছে? টোটাল 90 মার্ক হচ্ছে তবেই। অর্থাৎ টোটাল দিয়ে আমাদের কত আছে? 100 আছে প্রজেক্টের 10 ধরে। তাহলে দেখো এই ট্রিক্সটা যদি আমরা কাজে লাগাই, আমরা যদি 2 এবং 4 যদি আমাদের কাছে এখনো ভালো করে কমপ্লিট না হয়ে থাকে, তাহলে আমরা শুধুমাত্র অর্থাৎ এমসিকিউ, এসএকিউ এবং 2 নাম্বার করে কত মার্ক এবং স্কুলের 10 নিয়ে কত মার্ক অ্যান্সার করতে পারি? 68 মার্ক পেতে পারি। যদি এটা তোমার এই 2 দিনেও তুমি কমপ্লিট করো, তাহলে অবশ্যই তুমি এটা কমপ্লিট করতে পারবে। হ্যাঁ, এই ভিডিওতে তোমাদের জন্য আমি আলোচনা করতে যাচ্ছি কি 4 নাম্বারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো তোমার কাছে যদি এই জায়গাটা অর্থাৎ তোমার কাছে 24 মার্ক, অর্থাৎ মোট আমাদের উপবিভাগ কয়টা থাকে? দেখো আমরা যদি দেখি আমাদের উপবিভাগ থাকে কয়টা? 4টে উপবিভাগ থাকে। দেখো আমাদের উপবিভাগ থাকে কয়টা? 4টে। অর্থাৎ দেখো উপবিভাগ যদি আমরা দেখি ক, উপবিভাগ খ, গ এবং ঘ। দেখো কতে প্রশ্ন আসবে 1 এবং 2 অধ্যায় থেকে, খতে প্রশ্ন আসবে 3 এবং 4 অধ্যায় থেকে, গতে প্রশ্ন আসবে 5 এবং 6 অধ্যায় থেকে, এবং ঘতে প্রশ্ন আসবে 7 এবং 8 অধ্যায় থেকে। দেখো এবছর কিন্তু 1 অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তুমি যদি এই 2 অধ্যায়টা ভালো করে পড়ো, তাও তুমি এখান থেকে আশা করা যাচ্ছে 2টো প্রশ্ন পড়বে। তাও আমরা 1 অধ্যায় থেকে অবশ্যই তোমাকে কমন দিয়ে দেব। দেখো এদিকে তুমি দেখা যাচ্ছে 3 আর 4 অধ্যায়টা যদি পড়ো, 5 আর 6 এবং 7 আর 8, এখানে যদি তুমি 5 অধ্যায়টাও বাদ দাও, তাও তুমি এই 6 অধ্যায় থেকে কি করতে পারো? একটা প্রশ্ন পেতে পারো। তবে এইভাবে প্রত্যেকটা জায়গা থেকে তুমি যদি একটু ট্রিক্সের মাধ্যমে টোটাল তোমার কয়টা প্রশ্নের আনসার করতে হবে? 6টা প্রশ্ন। মোট প্রশ্ন আসবে কয়টা? 8টা প্রশ্ন। তো সেক্ষেত্রে তুমি যদি এখানে 2 অধ্যায়টা খুব সুন্দর করে পড়ো, এখানে যদি 6 অধ্যায়টা ভালো করে পড়ো, এদিকে 3 অধ্যায়টা খুবই সহজ, 3 অধ্যায় পড়ো, 4 অধ্যায় পড়ো, এবং 7 নাও যদি পড়ো, 8 পড়ো, এই কয়টা বেছে বেছে যদি অধ্যায় পড়ো, তাও তুমি এখান থেকে অবশ্যই 6টা প্রশ্নের অবশ্যই কমন পাবে। তবে সেক্ষেত্রে আমরা 7 বাদ দেবো না, কেননা যদি 1 নাম্বার থেকে প্রশ্ন এসে যায়, তাহলে আমাদের কিন্তু এখানে সমস্যা হবে। এবং তুমি যদি এই 2 দিন খুব সঠিকভাবে কাজে লাগাতে পারো, তাহলে দেখো কোন কোন প্রশ্ন তোমার পরীক্ষায় আসতে চলছে। দেখো মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন আছে প্রথম অধ্যায় থেকে মাত্র আমরা প্রশ্ন রেখেছি কয়টা? 4টে। দেখো টিকা লেখো নারী ইতিহাস। 2 নম্বরে কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলাল নেহরু চিঠিগুলোর মূল্য বিচার করো। 3 দাগ ইতিহাস চর্চার পোশাক পরিচ্ছদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এবং 4 নাম্বার খেলার ইতিহাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। দেখো এই 4টে তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তুমি এই 4টে প্রশ্ন এখান থেকে দেখে যাও। যদি প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসে, তাহলে আশা করা যাচ্ছে এখান থেকে প্রশ্ন পড়বে। দ্বিতীয় অধ্যায় দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে একটু বেশি প্রশ্ন রাখা আছে, কেননা এটা তোমার জন্য ভেরি ইম্পর্টেন্ট এই অধ্যায়টা এবছর। এখান থেকে তোমাদের শুধু 2 নাম্বার তো পড়বেই, শুধু 4 নাম্বার না, এমনকি 8 নাম্বারে প্রশ্ন আসতে পারে বা আসবেই। দেখো দেখো প্রথম যে প্রশ্ন আসলে রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয় আদর্শ সম্পর্কে আলোচনা করো। 2 অধ্যায় কি আছে? 2 নাম্বার চিকিৎসা বিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করে। ভেরি ইম্পর্টেন্ট এই প্রথম 2 প্রশ্নটা, ভেরি ইম্পর্টেন্ট। দেখো 3 দাগ নীলদর্পণ নাটক সম্পর্কে আলোচনা করো, এই 3টে প্রশ্ন। 4 দাগ টিকা লেখো উডের নির্দেশনামা। 5 উতুম পেশার নকশায় কলকাতা বাবু সম্প্রদায় যে সমাজচিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। 6 19 শতকের বাংলায় সমাজ প্রতিফলন রূপে গ্রামবার্তা প্রকাশিকা হিন্দু পেট্রিয়ট সম্পর্কে আলোচনা করো। এবং 7 পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার ও বেথুনের অবদান আলোচনা করো। দেখো এই যে প্রশ্নগুলো তোমার জন্য রাখা আছে, খুব গুরুত্ব দিয়ে এই প্রশ্নগুলো পড়ো তুমি। দেখো এবার আমরা দেখি 3 অধ্যায় তোমার জন্য কোন প্রশ্ন রাখা আছে। 3 অধ্যায় দেখো, 3 অধ্যায় আছে বিপ্লব, বিদ্রোহ, অভ্যুত্থান বলতে কি বলছো? ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমার জন্য। 2 থেকে তিতুমির ওহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 3 নাম্বার টিকা লেখো বারাসাত বিদ্রোহ। 4 নাম্বারে কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন পাশ করেন। এবং 5 নম্বরে টিকা লেখো চুয়ার বিদ্রোহ। চুয়ার বিদ্রোহটা যদি পারো, যদি সময় থাকে, তুমি কোল বিদ্রোহটা একটু দেখে যেও। কোল বিদ্রোহ। দেখো 6 থেকে বাংলা ওহাবি আন্দোলনের সম্পর্কে আলোচনা করো।
এবং ৭ দাগে আমরা দেখতে পাবো নীল বিদ্রোহ সংবাদপত্রের ভূমিকা কি ছিল, এবং ৮ সাঁওতাল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করব। দেখো এই সাঁওতাল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য আশা করা যাচ্ছে এবছর ৩ অধ্যায় থেকে ৮ নম্বর প্রশ্ন পড়ে না। যদি ৩ অধ্যায় থেকে ৮ নম্বর প্রশ্ন পড়ে তাহলে সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্য এবং কারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো তারপর আমরা দেখতে পাবো কি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় ১ দাগের যে প্রশ্ন আসে ১৮৫৭ এর বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় কি? তোমার মতে কি? ২ দাগ ১৮৫৭ এর বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। অর্থাৎ শিক্ষিত সমাজ কিন্তু এই ১৮৫৭ এর মহাবিদ্রোহকে সমর্থন করেছিল না। তারা কিন্তু ব্রিটিশদের পক্ষটাকে বা ব্রিটিশদের শিক্ষাটাকে গ্রহণ করতে চেয়েছিল। দেখো ৩ টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র, ভেরি ভেরি এই দুটো কিন্তু রিলেটেড প্রশ্ন। ৪ জাতীয়তাবোধ বিকাশে আনন্দমঠ, গুড়া, বর্তমান ভারত, ভারত মাতা, চিত্রের ভূমিকা লেখো, এবং ৫ টিকা লেখো ভারত সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা এবং হিন্দু মেলা। তো চলো দেখা যাচ্ছে পঞ্চম অধ্যায় তোমাদের জন্য কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। পঞ্চম অধ্যায় ছাপাখানা ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে আলোচনা করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো। এই দুটো প্রশ্ন যদি আসে এই দুটো থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবে। দেখো ৩ দাগ টিকা লেখো উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, কলকাতা বিজ্ঞান কলেজ, বসু বিজ্ঞান মন্দির, জাতীয় শিক্ষা পরিষদ। এবং ৪ দাগে কি আছে? বাংলা মুদ্রণ শিল্পে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমাদের জন্য। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও বিশ্ব ভারতী ভাবনা পরিচয় দাও। দেখো আমি যদি এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে ৩টে প্রশ্ন যদি আমি বলি ১, ২ এবং ৪। চলো দেখা যাচ্ছে তারপরে আমাদের কি আছে ষষ্ঠ অধ্যায়। টিকা লেখো ওয়ার্কার্স এন্ড প্রেজেন্টস পার্টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো যেগুলো বলছি ভেরি ভেরি তুমি এগুলো খুব সুন্দর করে পড়ে যাও, আশা করি এখান থেকে তুমি প্রশ্ন কমন পাবে। ২ দাগে টিকা লেখো তেভাগা আন্দোলন, ৪ দাগে টিকা লেখো বারদৌলা সত্যাগ্রহ। দেখো ৪ দাগে আমাদের তেভাগা আন্দোলন সেম প্রশ্ন আগে দেওয়া আছে। ৫ দাগ বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকদের অনাগ্রহের কারণ কি, অর্থাৎ বঙ্গভঙ্গে কৃষকরা কেন আগ্রহ প্রকাশ করেনি। ৬ দাগ অসহযোগ আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা লেখো, এবং ৭ দাগে বঙ্গভঙ্গ আন্দোলনে শ্রমিকের ভূমিকা লেখো। তো চলো এই যে প্রশ্নগুলো আছে দেখো তুমি এখনো যে সময় আছে যদি ট্রিক্সের সাথে পড়ো তাহলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারো। দেখো আমরা যদি চলো পরে আলোচনা করছি এই ব্যাপারটা তোমাদের সাথে। দেখো সপ্তম অধ্যায় আছে দলিত আন্দোলনে গান্ধী আহমেদ বিতর্ক আলোচনা করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো ২ দাগে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা কি, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং ৩ দাগ আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা কি ছিল। চলো এই ৩টে প্রশ্ন পড়ে যাও ভালো করে। আর এই ৭ দাগ টিকা লেখো বেঙ্গল ভলান্টিয়ার্স। এই ৪টে প্রশ্ন পড়লে আশা করা যাচ্ছে একটা বাদ দিয়ে ৪টে, এখানে একটা ৫টা মোট। আর ৬ দাগ দেখো বঙ্গভঙ্গ ও আইন অমান্য আন্দোলনে ছাত্রদের ভূমিকা, টিকা লেখো রশিদ আলী দিবস ও সূর্য সেন। এই প্রথম ৪টে প্রশ্ন খুব সুন্দর করে দেখে নাও তুমি। দেখো অষ্টম অধ্যায় হায়দ্রাবাদ, কাশ্মীর ও জুনাগড় কিভাবে ভারত মুক্ত হয় আলোচনা করো। এই যে বেস্ট হায়দ্রাবাদ, অর্থাৎ তুমি এই কটা প্রশ্নই পড়ে যাও এখান থেকে একটা আসবে। দেখো ২ দাগে তাও সাপোর্টিং হিসেবে দেখে যাবে কি উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি উদ্যোগ নিয়েছিল আলোচনা করো। অর্থাৎ উদ্বাস্তু সমস্যার ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী গিয়েছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী, সে কি উদ্বাস্তু অর্থাৎ যখন বাংলাদেশ থেকে অত্যাচার হয়ে সবাই কি হচ্ছিল ভারতে অবস্থান করেছিল তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী কি ভূমিকা নিয়েছিল সেটা তোমার আলোচনা করতে হবে এখানে। ৩ দাগে টিকা লেখো দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা, অর্থাৎ তুমি এটার ভিতরে একটা রিলেটেড উত্তর আছে সেম। আর টিকা লেখো কি কাশ্মীর সমস্যা। চলো এই যে আমরা এখান থেকে ৪টি প্রশ্ন রাখলাম, তুমি এই ৪ দাগের প্রশ্নটা দেখো আর এই ১ দাগের প্রশ্নটা দেখো। চলো এতেই তোমার কাছে বাদ নেই, এখানে কাশ্মীরটা মানে এখানে যেগুলো আছে আর কি। দেখো এই ছিল তোমার জন্য প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট ৪ নম্বর প্রশ্ন। এবং তুমি যদি এই যে সময়টা তোমার কাছে আছে তুমি যদি এই সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করো তাহলে অবশ্যই তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো। যেমন দেখো আজকে রাত আমাদের কাছে টাইম আছে, আমরা কালকে দিন পাবো এবং কালকে রাত পাবো, তারপরের দিন পাবো, তারপরের দিন রাত পাবো, এবং তারপরের দিন সকালে আমাদের পরীক্ষা। তো আমরা দেখো আজকে রাতে যদি আমরা টার্গেট নিয়ে যে আজকে আমাদের পরীক্ষা ছিল, আজকে আমরা ক্লান্ত যে একটা অধ্যায় খুব সুন্দর করে পড়বো, তাহলে তুমি যে কোনো একটা অধ্যায়কে টার্গেট করো। মনে করে এক অধ্যায়কে টার্গেট করলে যে এক অধ্যায় আমি সুন্দর করে এমসিকিউ এসিকিউ এবং ২ নম্বর এবং ৪ নম্বরে প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে পড়বো। কালকের দিনে আমাদের টার্গেট থাকবে কি ২ অধ্যায় এবং ৩ অধ্যায়, অর্থাৎ ২ অধ্যায়টা একটু বড় ৩ অধ্যায় ছোট। সেক্ষেত্রে আমরা ২ আর ৩ টার্গেট করবো। হ্যাঁ ২ আর 3 যত সময় না হবে কালকে দিন ভরে দরকার হলে পড়তে হলে সেই দিনটাই তুমি কালকের জন্য ইতিহাসের জন্য রাখবে। এবং রাত্রে আমরা কি করবো দেখা যায় ৪, ৫ অধ্যায় ছোট ৪ অধ্যায় একটু বড়, সেক্ষেত্রে আমরা কি করবো ৪ আর ৫ যেভাবে হোক না রাত্রে কমপ্লিট করবো। এবং পরের দিনে কি থাকলো ৬ আর ৭। দেখো রাতে কি থাকলো ৮টা দেখলাম, আর যেগুলো বাকি থাকে সেগুলো রিভিশন দিয়ে চলে গেলাম। তুমি যদি ভাগ করে পড়ো তাও কিন্তু তোমার কাছে পড়া অনেকটা সহজ। এবার আমাদের ভিতরে অনেকের ভিতরে একটা কি কাজ করে যে আজকে পরীক্ষা দিয়েছি আজকে রেস্ট নি, কালকে বন্ধ আছে বাবা ২৪ ঘন্টা, তারপর আবার ২৪ ঘন্টা, তো এই ২৪ ঘন্টা না পড়লে কোনো সমস্যা নেই, পরের ২৪ ঘন্টা আমি পড়বো। তো এইটা যদি চিন্তা করো দেখবা পরের দিন রাতের পরেই পরীক্ষা চলে আসলো,
তো ব্যাপার হচ্ছে তোমার কমপ্লিট কিন্তু সিলেবাস হলো না। তুমি প্রত্যেকদিন একটা বা দুটো করে চ্যাপ্টার ভাগ করে নাও এবং প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিনে পড়ো, আশা করি তোমার ইতিহাস পরীক্ষা অবশ্যই ভালো হবে। আর আমি তোমাকে যে কথাটা বললাম এমসিকিউ এসিকিউটা বেশি গুরুত্ব দাও এবং 2 নাম্বার বেশি গুরুত্ব দাও এবং 4 নাম্বার গুলো যেভাবে আমি তোমাকে বললাম সেভাবে তুমি কমপ্লিট করো। দেখো ইতিহাসে তুমিও 90 প্লাস অবশ্যই পেতে পারো। আর যারা শর্টকাটে পড়তে যাচ্ছ তারা এখন 2 নাম্বার এবং এমসিকিউ এসিকিউ দিকে নজর দাও। আর যে 4 নাম্বার প্রশ্নগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেইগুলো দেখো এবং 8 নাম্বারের প্রশ্ন খুব তাড়াতাড়ি তোমাদের আজই ভিডিওতে চলে আসবে। ধন্যবাদ।